এক সপ্তাহ যদি কাউকে আপনি আলো বিদ্যুৎ না দিতে পারেন, একটা গভর্নমেন্ট পতন হয়ে যেতে পারে। দৌড় সালাউদ্দিন বলে আমাদের এক বিএনপির নেতার নাম দৌড় সালাউদ্দিন হয়ে যায় কেন? কারণ ওই জায়গাটাতে আমি তখন সাংবাদিক, মানুষ অবরোধ করে, কারণ পানি ছিল না, গ্যাস ছিল না, ওখানে তার রাজনীতিটাই কখন রচিত হয়েছে। আমরা যদি ফেইল করি এখানে এই বাংলাদেশকে মধ্যপন্থায় রাখতে, তাহলে একবার ডানপন্থার উদ্ভব হলে এই বাংলাদেশে আগামী 100 বছরেও মধ্যপন্থা ফিরে আসার জন্য চ্যালেঞ্জ হয়ে যাবে, অনেক অনেক বড় চ্যালেঞ্জ হয়ে যাবে। যেটা ভারত আজকে দেখেন, লক্ষ লক্ষ শিক্ষার্থী রাস্তায় নেমেও মোদী গভর্নমেন্টের, ডানপন্থী গভর্নমেন্টকে টলানোর মতো ক্যাপাসিটি, হ্যাঁ তারা একটা থ্রেট দিয়েছে, কিন্তু রিয়েল গ্রাউন্ড এখনো তৈরি হয়নি। আমি জানি না ভবিষ্যতে হবে কিনা। আমরা যুক্তরাষ্ট্রের আগ্রাসন বিরোধী, অবশ্যই আগ্রাসন বিরোধী, কিন্তু আপনাকে এটাও দেখতে হবে যে ইরানে যেটা হচ্ছে, একটা দীর্ঘ একটা বড় জনগোষ্ঠী আছে, তারা গণতন্ত্র চায়, তারা ফ্রিডম চায়, তারা হিউম্যান রাইটস চায়। কিন্তু ওই যে বললাম যে ডানপন্থী ক্ষমতায়ন ওখানে এমন ভাবে জেগে বসে আছে যে আপনি চাইলেও আর ওই গেড়াকল থেকে বের হতে পারবেন না। বাংলাদেশেও যদি একবার ডানপন্থী রাষ্ট্র ব্যবস্থা কায়েম হয় যে কোনো ফরম্যাটে, আমরা 17 বছরে শেখ হাসিনার ফ্যাসিজমকে দূর করতে পেরেছি, হয়তো ডানপন্থার গভর্নমেন্ট আসলে আমরা 50-100 বছরেও পারবো না। আমাদের একটা দীর্ঘ জাতাকলে পড়তে হবে। সেই জন্যই আমাদের যারা রাজনীতিবিদ, যারা বাংলাদেশকে নিয়ে ভাবেন, যারা মধ্যপন্থার রাজনীতিতে বিশ্বাস করেন, গণতন্ত্র মুক্তিযুদ্ধে বিশ্বাস করেন, বৈষম্যহীনতায় বিশ্বাস করেন, নারী স্বাধীনতায় বিশ্বাস করেন, হিন্দুদের কি বলে সংখ্যালঘুর নিরাপত্তায় বিশ্বাস করেন, তাদেরকে আরো স্মার্ট হতে হবে, আরো স্মার্ট গভর্নেন্স পরিচালনা করতে হবে। সেটা করার জন্য আমরা 6 মাসে হ্যাঁ অনেক কিছু দেখেছি। রাষ্ট্র সরকার প্রধানের অনেক অ্যাপ্রোচ আমাদের মন জয় করছে এবং আমরা খুবই হ্যাপি, কিন্তু ওভারঅল গভর্নমেন্ট যারা চালাচ্ছে তাদের ভিতরে এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কে ব্যবহার করে কিভাবে আমরা আরো শ্রুতিমধুর, আরো কানেক্টিভিটি, আরো ইন্টারপার্সোনাল কমিউনিকেশনস, আরো কনফিডেন্স গেইন করার যে রাজনীতি, সেটা করার অভিপ্রায় আছে কিনা, চেষ্টা আছে কিনা, এগুলো নিয়ে আমাদের আত্মসমালোচনা জারি রাখতে হবে এবং আমাদের কথা বলে যেতে হবে। আমাদের দেশ বৈশ্বিক ক্রাইসিসে একটা চরম এনার্জি ক্রাইসিসের মধ্যে পড়ে গিয়েছে। সেইখানে এনার্জি ক্রাইসিসটা এমন, এটা ন্যাশনাল সিকিউরিটির সাথে কানেক্টেড। আপনি যদি এক সপ্তাহ যদি কাউকে আপনি আলো বিদ্যুৎ না দিতে পারেন, একটা গভর্নমেন্ট পতন হয়ে যেতে পারে। দৌড় সালাউদ্দিন বলে আমাদের এক বিএনপির নেতার নাম দৌড় সালাউদ্দিন হয়ে যায় কেন? কারণ ওই জায়গাটাতে আমি তখন সাংবাদিক, মানুষ অবরোধ করে, কারণ পানি ছিল না, গ্যাস ছিল না, ওখানে তার রাজনীতিটাই কখন রচিত হয়েছে। এই জামানাতেও এত আসনে বিএনপির জয়, কিন্তু এই আসনে এখনো এবারও বিএনপি জয় পায় নাই। সো আমি বলছি যে হোল রাজনীতি, আমি কালকে এক বর্ষিয়ান রাজনীতি নেতার সাথে আলোচনা করছিলাম। ওই যে কালসাটে বিদ্যুতের দাবিতে যে আন্দোলন হলো, ওখানে ছোট্ট একটা ভুল মেসেজিং এর কারণে পুলিশ, তখন স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের বাবুর ভাই ছিলেন, বললো গুলি করো, 11 জন মানুষ মরে গেল। পুরা ওই জায়গায় বিএনপি তৎকালীন গভর্নমেন্টকে নাকে খত দিয়ে বেরিয়ে আসতে হলো। পরে ওখানে একজন এমপি হয়েছিল, কি জানেন নাম, গোলাম রব্বানী না? এগুলো আপনারা অনেকেই নতুন, তো আপনারা মানে হয়তো ইতিহাস জানবেন না, কিন্তু আমরা তো ঘর পোড়া গরু, আমাদের সিঁদুরে মেঘ দেখলে আমরা ডরাই। এবং আমার মতো যারা মানুষ, যারা এই গণতন্ত্রের জন্য, ভোটিং রাইটস এর জন্য, মানবাধিকারের জন্য, সুষ্ঠু নির্বাচন ব্যবস্থার জন্য দর্শকের চেয়ে বেশি সময় ধরে নির্যাতন, মামলা হামলা খেয়ে আমরা লড়াই করে গিয়েছি, তাদের কাছে এই গভর্নমেন্ট একটা বেবির মতো, রাইট? এই বেবি যদি ফাংশন না করে, এই বেবি যদি হোঁচট খেয়ে পড়ে, তার কষ্টটা আমাদের লাগে, আমার লাগে, আমি জানি না আর কার লাগে কিনা, আমার লাগে। তো ওই জায়গাগুলো থেকে আমি বলার চেষ্টা করছি যে এই ঘর পোড়া গরু, আমরা শুধু মেঘ দেখলে ডরাই। আমরা যখন আজকে ক্রাইসিস দেখছি, যে বিদ্যুৎ, জ্বালানি, গ্যাস, সেই জায়গায় আমাকে তো এমন না যে আমি চাইলাম আর 10টা জাহাজ এলএনজি আমি রপ্তানি করে আমদানি করে নিয়ে আসতে পারলাম। এনার্জি সিকিউরিটি হচ্ছে আমার সবচেয়ে টপ প্রায়োরিটি, যে প্রায়োরিটিতে 2 বছরে ধরে ডক্টর ইউনূসের সরকার দে ডিড নাথিং। এনার্জির কোনো সিকিউরিটি নাই। সিকিউরিটি মানে কি? আমার ব্যাকআপ, আমার নিরাপদ, আমার সবকিছুর একটা ব্যাকআপ লাগে। আমার কোনো এনার্জি ব্যাকআপ নাই এই দেশে। আমার 2টা এলএনজি টার্মিনাল আছে, যেটা ভাসমান। এই ভাসমান টার্মিনালটা যে কোনো রোদ, ঝড়, বৃষ্টিতে যদি এটা ডিস্টার্ব করে, তাহলে আমার সরবরাহ ব্যবস্থায় ত্রুটি। এবং এই ভাসমান টার্মিনালেরও একটার মালিকানা ইউএসএ, বাংলাদেশে আরেকটার মালিকানা ছিল সামিট গ্রুপ, সবচেয়ে বড় মানে কি বলে এটাকে, বাংলাদেশের সবচেয়ে রাক্ষসী গ্রুপের হাতে
এই সরকারের বয়স 4 মাস, আমি কি আরেকটা এলএনজি টার্মিনাল আমি বানায় ফেলতে পারবো এখনই? না পূর্ববর্তী সরকারের দায়িত্ব ছিল যে না ঠিক আছে, যেহেতু মাফিয়া গ্রুপের নিয়ন্ত্রণে এত কিছু, আমরা ব্যাকআপ কিছু প্ল্যান করি। দে ডিডন্ট ডু এনিথিং। এখন আমি সরকার গঠন হওয়ার সাথে সাথে আমার যুদ্ধ লাগলো মধ্যপ্রাচ্যে, ওখান থেকে সাপ্লাই বন্ধ, আমার এখানেও সাপ্লাইয়ের ক্রাইসিস। সো আমার এক্সিস্টিং যে চুক্তিটা ছিল, আই এম নট টকিং ইন ফেভার অফ বসুন্ধরা গ্রুপ, বাট আমরা তো এটাও বলেছি যে গাজী গ্রুপের কারখানায় তুমি আগুন দিও না। কারখানায় আগুন দিলে লক্ষ লক্ষ শ্রমিক যেখানে আছে, হাজার হাজার, তাদের কর্মসংস্থানের ক্ষতি। তুমি মালিককে গ্রেফতার করো, তুমি তাকে শাস্তি দাও, বাট ইন্ডাস্ট্রি হ্যাজ টু বি রানিং। দ্যাটস দ্য বেস অফ আমাদের এগিয়ে যাওয়ার এনি থিওরি। ওকে, বসুন্ধরা গ্রুপ তারা বন খেকো, মাটি খেকো, আপনি সমালোচনা করেন, বাট যেই প্রসেস তারা আগায় নিয়ে আসছে বাংলাদেশের এনার্জি সিকিউরিটি অর্থাৎ গ্যাস এবং অন্যান্য গুলাকে তার একটা ব্যাকআপ রেডি করার, সেইটা তো আমি এই 4 মাসে আমি অন্য কাউকে দিয়ে করাইতে পারছি না। অথচ আমার রাস্তায় প্রতিদিন মিছিল মিটিং হচ্ছে, আমার সংসদ ভবন ঘেরাও হচ্ছে, আমার সচিবালয় ঘেরাও করে বলছে তার গ্রাহকের এক বিন্দু ক্ষমতায় থাকার শক্তি নাই। এইগুলোর যে আমি ব্যাখ্যা দিব, এই ব্যাখ্যাটা দেওয়ার মতো রাজনীতিবিদের অভাব আমি দেখতে পাচ্ছি। কারণ এইটা জানা বোঝার জন্য তো আপনার এর প্রতি আপনার যদি একটু বেসিক ধারণা থাকে, আপনি ডেটাগুলো নেবেন, ইনফরমেশন গুলো যাচাই করবেন, নিজের মতো করে ব্যাখ্যা তৈরি করবেন, এবং সোসাইটিতে যেসব নানান কথাবার্তা হচ্ছে সেগুলার আপনি ব্যাখ্যা দিবেন। হ্যাঁ, আপনার ব্যাখ্যাটা কেউ গ্রহণ না করুক, কিন্তু মানুষের সেকেন্ড থট তৈরি হবে। এই সেকেন্ড থট ভেরি ইম্পর্টেন্ট ফর ডেমোক্রেসি, ভেরি ইম্পর্টেন্ট ফর লিবারাল ডেমোক্রেসি, এবং এই যে মতামত প্রকাশের যে স্বাধীনতা, আমাদের যে কালচারাল যোগাযোগ।